একের যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা দুরকম ভাবে করা যায়। তো অ্যাকচুয়ালি আরএমএস মান বের করার যে সূত্রটা রয়েছে আইআরএমএস সমান কি হয়, রুট ওভার বাই মোট সময়, অর্থাৎ একটা পর্যায়কাল টি। যদি এইভাবে করো তাহলে অঙ্কটা একটু লেন্দি হয়ে যাবে। আর এছাড়াও আরো সহজ পদ্ধতি রয়েছে, আমি সেই সহজ পদ্ধতিতে আগে অঙ্কটা করে দিচ্ছি, তারপর এই পদ্ধতিতে করে দেখাচ্ছি। ধরে নাও I1 সমান I0 cos থিটা আর I2 সমান I0 sin থিটা। তাহলে এখান থেকে I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার I0 স্কোয়ার cos স্কোয়ার থিটা I0 স্কোয়ার sin স্কোয়ার থিটা। যদি I0 স্কোয়ার কমন নেই তাহলে ব্র্যাকেটের ভেতর যেটা থাকছে তার মান 1 হচ্ছে, তাহলে এটা I0 স্কোয়ার করে দাও। উভয় পক্ষে যদি রুট ওভার করে নেই সমান I0, অর্থাৎ I0 এর মানটা পেয়ে গেলাম। এবার এই সমীকরণে I1 আর I2 দুটো রাশির মান বসিয়ে নাও। এবার দুটো রাশি থেকে I0 কমন যাচ্ছে, তাহলে I0 কমন করে দিচ্ছি। এবার ব্র্যাকেটের ভেতর যেটা রয়েছে এটা একটা সূত্র হয়ে গেছে, দেখো সাইন এ কস বি কস এ সাইন বি, তাহলে সাইন এ প্লাস বি অর্থাৎ সাইন ওমেগা টি প্লাস থিটা। তাহলে দেখো প্রবাহ মাত্রা সমীকরণটা পেয়ে গেছি। এক্ষেত্রে প্রবাহ মাত্রা সমীকরণ I সমান I0 সাইন ওমেগা টি প্লাস থিটা। তাহলে শীর্ষ মান কোনটা, না শীর্ষ মান কিন্তু I0, তাহলে প্রবাহের শীর্ষ মান I0। আর আরএমএস মান, না আরএমএস মান জানি আমরা যে আরএমএস মান হয় I0 বাই √2। এবার এদের মানগুলো যদি বসিয়ে নেই, দেখো I0 এর মান আছে I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার টোটালি রুট ওভার বাই √2। যদি লব ও হরকে রুটের মধ্যে ঢুকিয়ে নেই এটা। এবার আরএমএস মান বের করার যে সঠিক যে পদ্ধতি, সেই পদ্ধতিতে আমি আরএমএস মানটা বের করে দেখাচ্ছি। তো আগে জেনে নেব যে আরএমএস এর পুরো কথাটা কি। এর পুরো কথাটা রুট মেন স্কোয়ার, মানে গড় বর্গমানের বর্গমূল। মানে যে কোনো রাশির বর্গমান, যেমন প্রবাহ মাত্রার বর্গমান মানে কি আই স্কোয়ার, তো এই আই স্কোয়ারের গড় মান। তো এর গড় মান কিভাবে বের করবে, আর যে কোনো রাশির গড় মান বের করার সূত্র, ওর ইন্টিগ্রেশন করে দাও বাই মোট সময় দিয়ে ভাগ করে দাও। তাহলে এক্ষেত্রে টি একটা পর্যায়কাল, তাহলে এটা গড় বর্গমান, আর এর বর্গমূল মানে সেটা আরএমএস মান, তাহলে টোটালের বর্গমূল করে দাও, তাহলে এটাই আরএমএস মান। তাহলে আরএমএস সমান এটা। এবারে যদি এটাকে একটু সরল করে নিই, 1/t টা সামনে করে নিচ্ছি,
এবার আই স্কোয়ার মানে কি, দেখো আয়ের রাশিমালা কিন্তু এটা, তাহলে এটা স্কোয়ার করে নাও, এটা স্কোয়ার করলে আই স্কোয়ার এবার এক্ষেত্রে দেখো আই ওয়ান স্কোয়ার কিন্তু, এই আই ওয়ান স্কোয়ার একটা ধ্রুবক, তাহলে আই ওয়ান স্কোয়ার বাইরে বের করে নিচ্ছি। আর এই যে সাইন স্কোয়ার ওমেগা টি এর ইন্টিগ্রেশনটা আমি করে দেখাচ্ছি না, এর ইন্টিগ্রেশনের মান হবে পূর্ণচক্রে টি বাই টু। আর এক্ষেত্রেও দেখো আই ওয়ান আই টু ধ্রুবক, আর এই সাইন টু ওমেগা টি এর ইন্টিগ্রেশনের মান পূর্ণচক্রে শূন্য হয়। একই রকম ভাবে এটা আই টু স্কোয়ার বাইরে বের করে নাও, আর এই কস স্কোয়ার ওমেগা টি এটার গড় মান টি বাই টু। তাহলে এক্ষেত্রে টি বাই টু কমন নিয়ে নাও, তাহলে টি আর টি যদি কেটে দিই, তাহলে রুট ওভারের মধ্যে থাকছে, এটাই কিন্তু প্রবাহমাত্রার আরএমএস মান। এরপর দুইয়ের যে অঙ্কটা রয়েছে, সর্বোচ্চ মান 1.4 অ্যাম্পিয়ার, মানে আই জিরো 1.4 অ্যাম্পিয়ার, এর পরিবর্তী প্রবাহ একটি পরিবাহী তারকে গরম করার জন্য ব্যবহৃত হয়। একই হারে তাপ উৎপন্ন করতে যে পরিমাণ ডিসি তড়িৎ প্রবাহ লাগবে তা হলো, আচ্ছা এর আরএমএস মানটা বের করে নাও। এর আমরা জানি যে আরএমএস মানের সূত্র আইআরএমএস সমান আই জিরো বাই রুট টু, তাহলে 1.4 বাই রুট টু এর মান 1.414, এটা নিয়ারলি ইকাল টু 1.4 ধরে নাও, তাহলে দুটো কেটে গিয়ে হচ্ছে 1 অ্যাম্পিয়ার। অর্থাৎ একটা পরিবর্তী প্রবাহ যার শীর্ষ মান 1.4 অ্যাম্পিয়ার, তার আরএমএস মান কিন্তু 1 অ্যাম্পিয়ার। এবার মনে রাখবে যে পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে কি হয়, প্রবাহ মাত্রা তো চেঞ্জ হয়, মানে বাড়ছে আবার কমছে, আবার উল্টো দিকে বাড়ছে আবার কমছে। তো এরকম কেসে এর এর একটা এর তুল্য ডিসি ভ্যালু কি হয় না, এর আরএমএস মানের সমান হয়। তুল্য ডিসি মান সমান ওর আরএমএস মান, অর্থাৎ ডিসি মানটা, তুল্য ডিসি মান 1 অ্যাম্পিয়ার, মানে 1 অ্যাম্পিয়ারের ডিসি যা কাজ করবে, আর 1.4 অ্যাম্পিয়ারের শীর্ষমান বিশিষ্ট এসি একই কাজ করবে। তাহলে এক্ষেত্রে কিন্তু অপশানটা ভুল রয়েছে, মানে যে অ্যান্সারটা রয়েছে এটা সঠিক অপশান ডি হবে, 1 অ্যাম্পিয়ার। এবার তিনের যে অঙ্কটা রয়েছে, ভি এর আরএমএস মান বের করতে হবে। তাহলে আরএমএস মান বের করার যে সূত্র আমরা কি জানি না, ভি আরএমএস সমান রুট ওভার পূর্ণ চক্র, মানে 1/t করে নিচ্ছি সময়টা, 0 টু টি ভি স্কোয়ার ডিটি। এবার এখানে শুধু মান ভি এর মানগুলো বসিয়ে নিলেই হয়ে যাবে। তাহলে এটাকে আমি ইন্টিগ্রেশনটাকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি, একটা 0 থেকে টি বাই টু, মানে দেখো এই যে অংশটা, এই অংশটাই কিন্তু ভোল্টেজের মান ভি জিরো, ভি নট সব জায়গাতে, তাহলে এটা ভি নট স্কোয়ার ডিটি। আর একটা পার্ট করে নিচ্ছি যেটা টি বাই টু থেকে টি অবধি, মানে এই যে অংশটাতে, এখানে কিন্তু ভোল্টেজের মান কত, এখানে ভোল্টেজের মান 0, তাহলে ভি এর মান ওখানে 0 ডিটি। তাহলে 1/t
আর এক্ষেত্রে দেখো ভি নট স্কোয়ার, এটা তো একটা ধ্রুবক, এটাকে বাইরে বের করে নাও। আর এই রাশির মান 0 হয়ে যাচ্ছে। আচ্ছা, এই ইন্টিগ্রেশনের মান কত হবে না, এই ইন্টিগ্রেশনের মান t/2। তাহলে টি যদি কেটে দেই, v0/√2। তাহলে অপশন সি ঠিক হচ্ছে। এরপর 4-এর যে অঙ্কটা রয়েছে, 4-এর অঙ্কটা দুরকম উপায় করা যেতে পারে। আমি দুরকম উপায় করে দেখাচ্ছি। প্রথমে সহজ পদ্ধতিতে অঙ্কটা করে দেখাচ্ছি। আগে একটু দেখে নেব যে এই π/ω এর মান কত হয়। দেখো ওমেগা মানে 2π/t, তাহলে ওমেগার জায়গায় যদি 2π/t বসিয়ে নেই তাহলে এটা t/2 হচ্ছে। অর্থাৎ 0 থেকে t/2 এই রেঞ্জের মধ্যে ভোল্টেজের মানটা কত না v0 sin ω t। তো এর একটা গ্রাফ আগে এঁকে নিচ্ছি। তাহলে এদিকে সময়টি ধরে নাও, এই সময়টা এটা t/2, তাহলে এটা t, আর এটা 0। তাহলে 0 থেকে t/2 ওই রেঞ্জের মধ্যে ভোল্টেজের মান v0 sin ω t। তাহলে v0 sin ω t এর গ্রাফটা কিন্তু এরকম হবে। আবার সময়ের মানটা যখন এই t/2 থেকে t এই রেঞ্জের মধ্যে, এক্ষেত্রে ভোল্টেজের মান -v0 sin ω t, -v0 sin ω t। তাহলে এর গ্রাফটা যদি অঙ্কন করি t/2 থেকে t, এই মাইনাস থাকার জন্য গ্রাফটা কিন্তু উপরে উঠে যাবে। যদি এই মাইনাসটা না থাকতো তাহলে কিন্তু যেমন সাইনের কার্ভ যেমন হয় এরকম হতো। তাহলে এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে এই অংশে একটা গড় মান বের করব, আর এই অংশে একটা গড় মান বের করব। তো অর্ধচক্রে গড় মান কত হয় না, অর্ধচক্রে গড় মান হয় যদি এটা ভোল্টেজ হয় তাহলে 2v0/π। এটা থিওরিতে রয়েছে। আবার এই অংশে গড় মান কত হবে, এটাও তো একই হবে গড় মান 2v0/π। অর্থাৎ 0 থেকে টোটাল যে টি এই সময়ের মধ্যে মোট গড় মান কত, 2v0/π, অর্থাৎ এটা 2v0/π হচ্ছে। যদি অঙ্কটা অন্যভাবে করতে চাও তাহলে v বার সমান পূর্ণ পর্যায়কাল, তাহলে লিমিটটা টি হবে ভি ডিটি বাই মোট সময়। তাহলে মোট সময় ক্ষেত্রে কিন্তু একটা পূর্ণ পর্যায়কাল মানে ক্যাপিটাল টি। এবার এটাকে একটু আমি সরল করে নিচ্ছি। দেখো সময় যখন 0 থেকে t/2 তখন ভোল্টেজের মান v0 sin ω t। আবার সময় যখন t/2 থেকে t তখন ভোল্টেজের মান -v0 sin ω t। নিচে মোট সময় t। এবার এই টিটাকে একদম আমি সামনে করে নিচ্ছি 1/t। যদি এই রাশিটার ইন্টিগ্রেশন করি তাহলে v0 sin ω t এর ইন্টিগ্রেশন cos ω/ω, আর মাইনাস হবে সামনে একটা। আবার এই যে রাশিটা আছে এই রাশিটার যদি ইন্টিগ্রেশন করি তাহলে ওটার মান হচ্ছে -v0, আর sin ω t ইন্টিগ্রেশন -cos ω t, তাহলে সেই মাইনাস এই মাইনাস প্লাস হয়ে গেল cos ω/ω।
আচ্ছা, এই রাশির লিমিট কিন্তু আলাদা, আমি সেজন্য এটাকে সেকেন্ড ব্র্যাকেট করে নিচ্ছি। এর লিমিট 0 থেকে t/2, আবার এই যে রাশি এর লিমিট কিন্তু t/2 থেকে t। প্রত্যেক ক্ষেত্রে v0/ω কমন যাচ্ছে, ওটাকে একদম বাইরে করে নাও। তাহলে v0/ω বাইরে করে নিলাম। আচ্ছা, ওমেগা মানে তো 2π/t। তাহলে বসিয়ে নিচ্ছি, দেখো 80 কেটে যাচ্ছে। এবার যদি লিমিটটা বসিয়ে নেই, ওমেগা মানে কিন্তু 2π/t, তাহলে ওমেগার জায়গায় 2π/t। তাহলে এটা cos মাইনাস cos পাই এর মান তো -1, তাহলে এটা +1 +1, তাহলে cos 2π +1, cos π -1 মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 4v0/2π অর্থাৎ 2v0/π। তাহলে এক্ষেত্রে অপশান বি ঠিক হচ্ছে। এরপর 5-এর যে অঙ্কটা রয়েছে, দেখো আমি যে মানগুলো দেওয়া রয়েছে, যে ডাটাগুলো সেগুলো লিখে রেখেছি। RMS মান 5 অ্যাম্পিয়ার দেওয়া রয়েছে, কম্পাঙ্ক 50 হার্জ, আর সময় যখন 1/300 তখন প্রবাহ মাত্রার মানটা কত। তো এক্ষেত্রে আমরা জানি যে I সমান I0 sin ω t। এটা কখন ব্যবহার করবে না, যদি যখন সময় শূন্য তখন প্রবাহ মাত্রা শূন্য, তো সেক্ষেত্রে I সমান I0 sin ω t। অন্য ক্ষেত্রে কিন্তু ω t প্লাস থিটা এরকম হবে, মানে যখন সময় শূন্য, প্রবাহ মাত্রা যদি শূন্য না হয়। তো এক্ষেত্রে যেহেতু প্রবাহ মাত্রা শূন্য, সময় শূন্য, তাহলে এক্ষেত্রে শুধু সাইন ω t ব্যবহার করব। এবারে যে মানগুলো দেওয়া আছে সেগুলো বসিয়ে নাও। আই এর মান বের করতে হবে। I0 এর মান, I0 মানে কিন্তু I0 সমান IRMS ইন্টু √2, অর্থাৎ IRMS 5, তাহলে 5√2। আচ্ছা, ওমেগা মানে আবার 2πn, তাহলে n এর মান কত না 50, আর t এর মান 1/300। তাহলে যদি এটা সরল করি, এটা হচ্ছে π/3, মানে সাইন 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রির মান √3/2, তাহলে 5√3, নিচ্ছি একটা √2। 6-এর যে অঙ্কটা রয়েছে, কোনো ডায়নামোর ঘূর্ণন বেগ দ্বিগুণ করলে আবিষ্ট তড়িৎচালক বল কি হবে। আচ্ছা, আবিষ্ট তড়িৎচালক বলের যে শীর্ষ মান E0 সমান ব্যান ওমেগা। তাহলে ঘূর্ণন বেগ দ্বিগুণ করা মানে ওমেগা দ্বিগুণ হবে, ওমেগা দ্বিগুণ করলে E0 দ্বিগুণ হবে, তার কারণ E0 প্রপোর্শনাল টু ওমেগা। তাহলে এক্ষেত্রে
আবিশ্ব তড়িৎচালক বল দ্বিগুণ হবে। এরপর 7 যে অঙ্কটা দেওয়া রয়েছে, এক্ষেত্রে ধরে নাও যে এই 8√2 কে V1 ধরে নাও, তাহলে E সমান V1 sin ওমেগা টি, আর এটা V2 ধরে নাও। তো এরকম ক্ষেত্রে যদি খুব সহজে বের করতে চাও যে RMS মানে ভোল্টেজের RMS মান কত হবে, না V1 স্কোয়ার V2 স্কোয়ার বাই 2। তাহলে এক্ষেত্রে V1 মানে 8√2, তাহলে 8√2 স্কোয়ার, আর V2 মানে 6√2, এটা 128। অর্থাৎ 10 ভোল্ট। এবার দেখো 7 অঙ্কটা যদি RMS মান বের করার যে সঠিক পদ্ধতি সেটা বইয়ে করে দেওয়া রয়েছে, ওইভাবে করতে পারো, তবে সেক্ষেত্রে একটু সময় বেশি লাগবে। 8 যে অঙ্কটা রয়েছে, এসি বর্তনীতে শুধুমাত্র একটি ধারক থাকলে পরিবর্তী ভোল্টেজের সাপেক্ষে ধারকের ক্ষেত্রে মনে রাখবে যে প্রবাহ π/2 দশাকোণে এগিয়ে থাকে। আর আবেশকে π/2 দশাকোণে পিছিয়ে থাকে। নয়েরটা, একটি আদর্শ ধারক সি এর উভয় প্রান্তে নিম্ন মান বিশিষ্ট সিগন্যাল ভোল্টেজ V সমান V0 sin ওমেগা টি প্রযুক্ত হলে একটি সম্পূর্ণ চক্রে ধারকটি ভোল্টেজ উৎস থেকে কোনো শক্তি ব্যয় করে না। এটা কিন্তু একদমই ঠিক রয়েছে, কারণ আমরা জানি যে পাওয়ার সমান কি হয়, I/RMS স্কোয়ার ইন্টু R। তো যদি কোনো বর্তনীতে রোধ না থাকলেই তার পাওয়ার শূন্য হবে। তো এক্ষেত্রে তো বিশুদ্ধ ধারক, রোধ নেই, পাওয়ার শূন্য। এরপর 10 যে অঙ্কটা রয়েছে, একটি LR বর্তনীতে পরিবর্তী ভোল্টেজ ও প্রবাহের দশা পার্থক্য 45 ডিগ্রি, তাহলে আবেশকজনিত প্রতিঘাতের মানটি কি হবে? আচ্ছা, যদি অঙ্কটা সহজে করতে চাও তাহলে tan থিটা সমান, আমরা জানি যে LCR হলে tan থিটা কত হয়, ওমেগা L মাইনাস 1/ωc/R হয়, এটা LCR এর বেলায়। আর LR এর বেলায় কি হবে, না LR এর বেলায় মানে যে রাশিটাতে C রয়েছে সেই রাশিটাকে শুধু বাদ দিয়ে দাও, অর্থাৎ LR এর বেলায় ওমেগা L/R। এবার থিটার মান 45 ডিগ্রি, তাহলে tan 45 ডিগ্রি সমান ওমেগা L/R, অর্থাৎ ওমেগা L সমান R। অর্থাৎ ওমেগা Lটাই কিন্তু আবেশীয় প্রতিঘাত, মানে এটাকে XL বলা হয়, XL এর মান R। এরপর 11 দাগের যে অঙ্কটা রয়েছে, অনুনাদি অবস্থায় একটি LCR শ্রেণীবর্তনীর ধারকত্বকে 1/4 করা হলো। অনুনাদি অবস্থাকে বজায় রাখতে গেলে সাবেশাঙ্কের মানকে কত গুণ করতে হবে? এক্ষেত্রে অনুনাদি কম্পাঙ্কের রাশিমালা 1/2π√LC, তাহলে সিটাকে 1/4 করা হয়েছে, অর্থাৎ সি এর জায়গায় C/4 করে না। তাহলে যদি এই মানটাকে তো LC থাকতে হবে, তবে অনুনাদি কম্পাঙ্কের শর্ত বজায় থাকবে। তো যদি সিটা C/4 করি, L কে অবশ্যই 4L হতে হবে, যাতে করে এই 4 কেটে গিয়ে এই √এর ভেতরের মানটা LC থাকে।
তাহলে এক্ষেত্রে ধারকত্বকে এক্ষেত্রে আবেশককে 4 গুণ হতে হবে, অর্থাৎ 4L হতে হবে। তাহলে অপশন এ ঠিক হচ্ছে। এরপর 12 দাগের যে অঙ্কটা রয়েছে, এলসিআর শ্রেণী অনুনাদি বর্তনীতে ভোল্টেজ ও প্রবাহের দশা পার্থক্য কত? দেখো, অনুনাদি অবস্থায় ভোল্টেজ এবং প্রবাহ সমদশায় থাকে, ভিওআই সমদশায় থাকে, মানে দশা পার্থক্য 0, থিটা সমান 0। 13 যে অঙ্কটা রয়েছে, 50 হার্জ কম্পাঙ্কে একটি 1/π হেনরি আবেশকের প্রতিঘাত কত? আচ্ছা, আবেশীয় প্রতিঘাত এক্সএল সমান কি হয়? ওমেগা এল। আবার ওমেগা সমান 2πn 2l। তাহলে এন এর মান 50 আর এল এর মান 1/π। তাহলে পাই পাই কেটে গিয়ে এটা হচ্ছে 100, আর এটার একক কিন্তু ওহম। তাহলে অপশন সি ঠিক হচ্ছে। এরপর 14 যে অঙ্কটা রয়েছে, এসি বর্তনীতে কোন রাশিটি কম্পাঙ্কের উপর নির্ভরশীল নয়? কম্পাঙ্ক মানে এন, মানে আবার ওমেগার ভেতর এন আছে, অর্থাৎ কোন রাশিটি ওমেগার উপর নির্ভর নয়? এর অপশন আছে রোধ, বি এর অপশন রয়েছে প্রতিরোধ। প্রতিরোধ মানে কিন্তু জেড, জেড মানে দেখো এলসিআর যদি নিয়ে নিই, জেড সমান ওমেগা এল মাইনাস 1/ωc তার স্কোয়ার। তো এক্ষেত্রে জেড এর মান ওমেগার উপর নির্ভর করে। আর সি আবেশকজনিত প্রতিঘাত মানে ওমেগা এল, এটা ওমেগার উপর নির্ভর করে। আর ডিতে বলা আছে ধারকজনিত প্রতিঘাত মানে 1/ωc, তাহলে এটাও কিন্তু ওমেগার উপর নির্ভর করছে, অর্থাৎ বি সি ডি ওমেগার উপর নির্ভর করে। আর রোধ মানে এটা ওমেগার উপর নির্ভর করে না, এটা এটা বর্তনীর নিজস্ব ধর্ম। এরপর 15 দাগের যে অঙ্কটা রয়েছে, একটি এলসিআর শ্রেণী বর্তনীতে সর্বোচ্চ প্রবাহ পাওয়ার শর্ত কি? মনে রাখবে যে প্রবাহ সর্বোচ্চ হওয়ার শর্ত এক্সএল সমান এক্সসি, অর্থাৎ আবেশীয় প্রতিঘাত ধারকীয় প্রতিঘাত সমান সমান হতে হবে। এলসিআর শ্রেণী বর্তনী। এরপর 16 যে অঙ্কটা রয়েছে, এলসিআর শ্রেণী সমবায় বর্তনী বিশুদ্ধ রোধক বর্তনীর ন্যায় আচরণ করে যখন, আচ্ছা আমি একটু এই জেডটা লিখে নিচ্ছি, জেড সমান কি হয়? এলসিআর এর জেড সমান এটা হয়। এবার যদি যদি এই ওমেগা এল আর 1/ωc দুটো সমান হয়, সেক্ষেত্রে কিন্তু এই বিয়োগফলটা 0 হয়ে যাচ্ছে, আর সেক্ষেত্রে জেড সমান কি হবে না আর হবে, অর্থাৎ বিশুদ্ধ রোধক বর্তনীর মতো আচরণ করবে। তাহলে ওমেগা এল সমান 1/ωc হলে সেই বর্তনীতে একটা বিশুদ্ধ রোধক বর্তনীর মতো আচরণ করবে। এবার 17 যে অঙ্কটা রয়েছে, এলসিআর শ্রেণী সমবায়ে রাখা কোনো এসি বর্তনীর কম্পাঙ্ক এফ যদি বর্তনীটির ধারকত্বের মান প্রাথমিক মানের চতুর্গুণ বৃদ্ধি করা হয়, তবে পরিবর্তিত অবস্থায় অনুনাদি কম্পাঙ্ক কত হবে? এবার অনুনাদি কম্পাঙ্কের রাশিমালাটা লিখে নিচ্ছি। তাহলে এফ এর সঙ্গে সি এর সম্পর্ক কিন্তু এরকম। তো এখান থেকে যদি F2/F1 লিখি ব্যস্ত সম্পর্ক, তাহলে উপরে 1 নিচে 2, চতুর্গুণ বৃদ্ধি করা হয়েছে, মানে আগে যদি ধারকত্ব 1 হয় পরে ধারকত্ব 4। অর্থাৎ এক্ষেত্রে অপশন এ ঠিক হচ্ছে। এবার 18 যে অঙ্কটা রয়েছে, 30 ওহম রোধ বিশিষ্ট একটি কুণ্ডলীর 50 হার্জ কম্পাঙ্কে আবেশীয় প্রতিঘাত 20 ওহম। আচ্ছা একটু লিখে নিচ্ছি যে কুণ্ডলীর রোধের মান কত?
30 ওহম। আচ্ছা, কম্পাঙ্ক যখন 50 হার্জ, মানে এন মানে যখন এন 50 হার্জ, তখন আবেশীয় প্রতিঘাত মানে ওমেগা এলটা কত? না, 20 ওহম। তাহলে এখান থেকে এল এর মানটা বের করে নাও। ওমেগা মানে তো 2 পাই এন। তাহলে এটা 1/5 পাই, তো হেনরি। তাহলে এল এর মান পেয়ে গেলাম 1/5 পাই হেনরি। এবার যদি 200 ভোল্ট 100 হার্টজের একটি পরিবর্তী উৎসকে কুণ্ডলীর দুপ্রান্তে যোগ করা যায়, তবে এটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কত হবে? আচ্ছা, তড়িৎ প্রবাহের আরএমএস মান সমান ভি আরএমএস বাই জেড। এক্ষেত্রে ভি আরএমএস মান 200, আর জেড মানে কি? জেড মানে √, যেহেতু এটা এলআর সার্কিট, তাহলে আর স্কোয়ার ওমেগা এল এর হোল স্কোয়ার। এক্ষেত্রে আর বলতে কুণ্ডলীর যে রোধ, অর্থাৎ যেটা 30 ওহম। আর দ্বিতীয় ক্ষেত্রে ওমেগা মানে কিন্তু 2 পাই এন, এন মানে দ্বিতীয় ক্ষেত্রে কম্পাঙ্ক 100, আর এল, এল মানে আগে তো বের করে রেখেছি 1/5 পাই হেনরি। তাহলে পাই আর পাই কেটে নাও, পাই আর পাই 5 20। তাহলে এটা দেখো 30 স্কোয়ার আর 40 স্কোয়ার মিলিয়ে হয় 50 স্কোয়ার, তার উপর করলে হয় এটা 50, অর্থাৎ অর্থাৎ 4 অ্যাম্পিয়ার হচ্ছে এটা। এরপর 19-এর যে অঙ্কটা রয়েছে, একটা এলসিআর বর্তনী। তো এলসিআর বর্তনীতে যে প্রযুক্ত ভোল্টেজ তার কম্পাঙ্ক ক্রমান্বয়ে বাড়ানো হচ্ছে, তাহলে তার প্রতিবাধা অর্থাৎ জেড কেমন ভাবে চেঞ্জ হবে? তো আমরা জানি যে প্রতিবাধা যদি জেড হয়, জেড সমান কি হয়? এবার ওমেগা সমান 2 পাই এন। তো এনটা কিন্তু কম্পাঙ্ক, মানে পরিবর্তী উৎসের কম্পাঙ্ক। তাহলে যদি এন বাড়াই তাহলে ওমেগাও কিন্তু বাড়বে। এবার এই জেড এর সঙ্গে যদি ওমেগার একটা গ্রাফ করা হয়, সেই গ্রাফটা কিন্তু এরকম হয়, অর্থাৎ জেড এর মান কমছে প্রথমে, তারপরে আবার বাড়ছে, অর্থাৎ প্রথমে কমবে তারপর বাড়বে। তাহলে অপশন সি ঠিক হচ্ছে। এরপর 20 দাগের যে অঙ্কটা রয়েছে, বলা আছে একটি ধারক, এই ধারকটিকে সম্পূর্ণরূপে আহিত করা হয়েছে, এতে আধানের পরিমাণ কিউ নট, এর ধারকত্বের মান সি দেওয়া রয়েছে। এবার এই ধারকটিকে একটি আবেশকের সঙ্গে জুড়ে দেওয়া হলো এই অবস্থায়, তাহলে কি হবে? না, ধারকের মধ্যে যে আধান আছে সেগুলো ধারকের, ধরে নাও একটা ধারকের পজিটিভ প্লেট, এটা নেগেটিভ প্লেট, তাহলে এই প্লেট থেকে আধান কিন্তু এই পথে আবেশকের মধ্য দিয়ে গিয়ে এই প্লেটে আসবে। তাহলে সেক্ষেত্রে আবেশকের মধ্য দিয়ে একটা কারেন্ট ফ্লো হবে, তাহলে আবেশকের চারিদিকে কিন্তু একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে।
তাহলে আমি চৌম্বক ক্ষেত্রটা এঁকে নিচ্ছি। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে দেখো, এই ধারকের মধ্যে যে শক্তি জমা আছে সেটা কিন্তু এই চৌম্বক ক্ষেত্রে ট্রান্সফার হতে আছে, অর্থাৎ ধারকের তড়িৎ ক্ষেত্রের শক্তি কমতে আছে এবং এর এর মধ্যে চুম্বক শক্তি বাড়তে আছে আবেশকের মধ্যে। তো এখানে কি বের করতে হবে না, বলছে কত সময় পরে ধারকের শক্তি আর চুম্বকের শক্তি অর্ধেক অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ ধারকে আগে যে শক্তি জমা ছিল তার অর্ধেক চৌম্বক ক্ষেত্রে চলে আসবে আর বাকি অর্ধেক ধারকে পড়ে থাকবে। অর্থাৎ বলতে পারি ধারকে আগে শক্তি কত জমা ছিল না, হাফ সি ভি স্কোয়ার বা হাফ কিউ স্কোয়ার বাই সি কিউ কিউ নট স্কোয়ার বাই সি, এটা আগে যে শক্তি জমা ছিল। আর এখন শক্তি কত হবে না, এখন শক্তি এটা কমে গিয়ে হাফ হবে, কারণ বাকি হাফ তো আবেশকে চলে গিয়েছে। তাহলে এখন শক্তি কত হচ্ছে ধারকে না, হাফ। এটা ছিল আগে শক্তি, এটার হাফ হয়ে গেছে এটা, অর্থাৎ 1/4 কিউ নট স্কোয়ার বাই সি। এটা এটা তো একটা এলসি সার্কিট। তাহলে এলসি সার্কিটে কি হয় না, কারেন্ট একবার ওদিকে যায় আর একবার তার পরক্ষণেও এদিকে আসে, মানে কারেন্ট এইভাবে এদিক ওদিক যাতায়াত করতে থাকে। এক্ষেত্রে এক্ষেত্রে যে কোনো একটা মুহূর্তে যদি ধারকে আধান কিউ হয়, তাহলে কিউ সমান কি হয় না, কিউ নট সাইন ওমেগা টি। আচ্ছা, এবার ধরে নিচ্ছি যে ধারকে কোনো একটা মুহূর্তে আধান রয়েছে কিউ, তাহলে সেই মুহূর্তে ধারকের শক্তি কত হবে না, কিউ স্কোয়ার বাই সি। এটা এবার এই শক্তিটা কার সঙ্গে সমান হচ্ছে না, কিউ নট স্কোয়ার বাই সি। তো এখান থেকে কিউ সমান 2, 2, 4 আর সি বাদ দিয়ে দাও, উভয় পক্ষে রুট ওভার করলে তো এখান থেকে যদি আমি বসিয়ে নেই কিউ সমান কিউ নট সাইন ওমেগা টি, কিউ নট বাই √2, তাহলে কিউ নট যদি বাদ দিয়ে দিই, সাইন ওমেগা টি কত 1/√2, তাহলে এখান থেকে ওমেগা টি সমান π/4, তাহলে টি সমান π/4 ওমেগা। এবার ওমেগার মানটা যদি বসিয়ে নেই, আচ্ছা ওমেগার মান হয় 1/√LC। যে কোনো এলসি বর্তনীর ক্ষেত্রে এর কম্পাঙ্ক কত হয় না 1/√LC। যদি এটাকে সরল করে নেই তাহলে π√LC/4, অর্থাৎ এক্ষেত্রে অপশন এ ঠিক হচ্ছে। এরপর 21-এর যে অঙ্কটা রয়েছে, তো বলা আছে যে প্রথমে যে S1 সুইচটা এটা বন্ধ করা আছে এবং S2 সুইচ এটা খোলা আছে। তাহলে আমি ধরতে পারি যে এই যে কম্পোনেন্টটা এখান দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, তাহলে ওটাকে বাদ দিয়ে দিতে পারো। তো এক্ষেত্রে ধারকে যদি টি সময় পর কিউ আধান জমা হয়, তাহলে কিউ রাশিমালা কি হয়, সিভি 1 - e⁻t/τ। এই টাওটাকে বলা হয় সময় ধ্রুবক। এবার অপশনগুলো এক এক করে দেখে নিচ্ছি। অপশন এতে আছে যখন টি সমান 2τ তখন কিউর মানটা সিভি 1 - যদি এখানে টি এর মান যদি এখানে 2τ বসিয়ে নেই,
অর্থাৎ এই অপশানটাই ঠিক হয়ে যাচ্ছে। এরপর 22-এর যে অঙ্কটা রয়েছে, একটি রোধক ও একটি আবেশক এর শ্রেণী সমবায়ে ভি নট সাইন ওমেগা টি বিভব প্রয়োগ করা হলো, তাহলে বর্তনীর তড়িৎ প্রবাহের শীর্ষ মান কত? আচ্ছা, তড়িৎ প্রবাহের শীর্ষ মান সমান ভোল্টেজের শীর্ষ মান বাই জেড। তাহলে ভোল্টেজের শীর্ষ মান কিন্তু ভি নট, আর জেড মানে এলআর বর্তনীর মোট যে প্রতিরোধ, তাহলে জেড এর মানে ক্ষেত্রে আর স্কোয়ার ওমেগা এল এর হোল স্কোয়ার, অর্থাৎ এক্ষেত্রে অপশান এ ঠিক হচ্ছে। এরপর 24-এর যে অঙ্কটা, আমরা জানি যে জেড সমান কি হয় না, আমি দেখো লিখে রেখেছি। এবার যদি এটার বর্গ করে নেই, তাহলে জেড স্কোয়ার সমান কি হয় না, তো উভয় পক্ষকে আই স্কোয়ার দিয়ে গুণ করে নাও, তাহলে আই স্কোয়ার জেড স্কোয়ার। আচ্ছা, এক্ষেত্রে আই জেড কিন্তু যে প্রযুক্ত ভোল্টেজ, তাহলে ভি স্কোয়ার, আর এটা আই আর মানে ভি আর। এবার আই ওমেগা এল মানে কি, এটা হচ্ছে ভি এল, মানে এল এর দুপান্তের বিভব প্রভেদ। আর আই ইন্টু 1/ওমেগা সি, এটা ভিসি কে বোঝায়। তাহলে চাইলে এই সূত্রটাও মনে রাখতে পারো। তো এবার যদি মানগুলো শুধু বসিয়ে নেই, ভি আর কিন্তু মানে আর এর দুপান্তের ভোল্টেজ বলে দেওয়া রয়েছে 10। এবার ভিএল কত, এল এর দুপান্তের ভোল্টেজও 10, আর ভিসি কত 20। তাহলে 2 × 10^², তাহলে ভি সমান, এটা যদি রুট ওভার করে নিই তাহলে √2 × 10, অর্থাৎ 10√2। একটা ধারক রয়েছে 1 মাইক্রোফ্যারাড, এর সাথে একটা পরিবর্তী উৎস যোগ করা হয়েছে, যার সমীকরণ এটা। অর্থাৎ এক্ষেত্রে E0 মানে ভোল্টেজের যেটা শীর্ষ মান, তার মান কিন্তু 200√2। এবার এক্ষেত্রে কি বের করতে হবে না, প্রবাহ মাত্রার আরএমএস মান। তাহলে আমরা জানি কি না, আইআরএমএস সমান ইআরএমএস বা ভিআরএমএস বাই বাই জেড। তো এক্ষেত্রে জেড মানে কি, জেড মানে 1/ওমেগা সি, মানে ধারকের যে প্রতিরোধ। তাহলে ইআরএমএস মানে কত না, ইআরএমএস মানে আবার E0/√2, আর ওমেগা সি কে যদি ওপরে উঠিয়ে নেই ওমেগা সি, এর মানগুলো শুধু বসিয়ে নাও। তাহলে E0-র মান 200√2/√2, ওমেগা এর মান কত না 2π × n, বা এখান থেকে দেখো টি এর সঙ্গে যেটা থাকে এটা ওমেগা হয়, তাহলে এক্ষেত্রে ওমেগার মান 100। তাহলে একদম ওমেগার মানটা যদি বসিয়ে নেই, আর সি এর মানটা 1 মাইক্রোফ্যারাড দেওয়া রয়েছে, ফ্যারাডে করলে 10⁻⁻6, তাহলে √2 বাদ দিয়ে দাও, তাহলে 2 × 10⁴
তাহলে 0.02 অ্যাম্পিয়ার। যদি এটাকে মিলি অ্যাম্পিয়ার করে নিয়ে 1000 দিয়ে গুণ করে নেব, তাহলে 1000 দিয়ে গুণ করলে 20 মিলি অ্যাম্পিয়ার। এবার 26-এর যে অঙ্কটা রয়েছে, এক্ষেত্রে একটা জিনিস এখানে লক্ষ্য করো যে এল এর দুপ্রান্তের ভোল্টেজ যা রয়েছে 300 ভোল্ট আর ধারকের দুপ্রান্তের ভোল্টেজ 300 ভোল্ট, অর্থাৎ এরা সমদশায় রয়েছে। যদি ধারকের বিভব আর আবেশকের বিভব সমান সমান হয়, তাহলে এক্ষেত্রে কিন্তু এটা অনুনাদি অবস্থায় রয়েছে। তাহলে অনুনাদি অবস্থায় কার্যকর রোধ কত হয় না, অনুনাদি অবস্থায় কার্যকর রোধ হয় অনুনাদি অবস্থায় এই অংশটা শূন্য হয়ে যায়, কারণ ওমেগা এল আর 1/ওমেগা সি এরা সমান হয়ে যায়। তাহলে জেড সমান কত হচ্ছে না, জেড সমান আর হচ্ছে। এবার এখানে কি বের করতে হবে না, বের করতে হবে অ্যামিটারের পার্ট, মানে প্রবাহ মাত্রা। তাহলে এক্ষেত্রে আই আর এম এস মানটা বের করতে হবে। অ্যামিটার যে পার্ট দেখায় সেটা কিন্তু আর এম এস মান দেখায়। তাহলে এক্ষেত্রে ভি আর এম এস বাই জেড। তাহলে ভি আর এম এস মান 220, যেটা 220 দেওয়া রয়েছে ওটা কিন্তু আর এম এস মান। তাহলে 220 বাই জেড, জেড এর মান তো আর এর মান দেওয়া রয়েছে 100, তাহলে এটা 2.2 অ্যাম্পিয়ার। আর ভোল্টমিটারের পার্ট যদি বের করতে বলা হয়, মানে 100 ওহমের দুপ্রান্তের বিভব কি হবে না, এক্ষেত্রে দেখো অনুনাদি অবস্থায় কি হয়, উৎসের ভোল্টেজ যা হবে রোধের দুপ্রান্তের ভোল্টেজ তাই হবে। তাহলে 100 ওহমের দুপ্রান্তের ভোল্টেজ হবে 220 ভোল্ট। আর এই কিউ গুণকের সূত্র কি হয় না, 1/r√L/c। আবার যে অনুনাদি কৌণিক কম্পাঙ্ক ওমেগা 0, এটা দেওয়া রয়েছে 1/√LC। যদি এটাকে একটু কায়দা করে নেই, যদি এটাকে এইভাবে লিখি, এল স্কোয়ার এল সি, অর্থাৎ লব ও হর উভয়কে এল দিয়ে গুণ করে নিচ্ছি। তাহলে 1/r, এল স্কোয়ারের এলটা বাইরে বের করে নাও, তাহলে L/r, এটার মান কত, এটার মান কিন্তু ওমেগা ওমেগা 0, অর্থাৎ ওমেগা 0 করে নাও। তাহলে যদি এটা সাজিয়ে লিখি, অর্থাৎ এক্ষেত্রে অপশান সি ঠিক হচ্ছে। এরপর 28-এর যে অঙ্কটা রয়েছে, একটি এলআর বর্তনীতে প্রবাহের কৌণিক কম্পাঙ্ক ওমেগা হলে ক্ষমতা গুণক কি হবে? ক্ষমতা গুণক কস থিটা কি হয়, কস থিটা সমান আর বাই জেড। এবার এলআর বর্তনী জেড কত হয় না, আর স্কোয়ার প্লাস ওমেগা এল এর হোল স্কোয়ার, অর্থাৎ এক্ষেত্রে অপশান সি ঠিক হচ্ছে। এরপর 29-এর যে অঙ্কটা রয়েছে, একটি এসি বর্তনীতে ওয়াটবিহীন প্রবাহ পাওয়ার শর্ত কি? আচ্ছা, প্রবাহ ওয়াটবিহীন হবে যদি আর সমান 0 হয়, অর্থাৎ যদি কোনো বর্তনীতে রোধ না থাকে সেক্ষেত্রে প্রবাহ ওয়াটবিহীন হবে। তাহলে অপশান সি ঠিক হচ্ছে। এবার 30-এর যে অঙ্কটা রয়েছে, ভোল্টেজের সমীকরণ দেওয়া রয়েছে ই সমান ই নট কস ওমেগা টি, আর প্রবাহের সমীকরণ দেওয়া রয়েছে আই সমান আই নট কস ওমেগা টি। তাহলে দেখো বোঝাই যাচ্ছে যে ভোল্টেজ আর প্রবাহ একই দশায় রয়েছে, এটা ওমেগা টি, এটা ওমেগা টি, তাহলে দশা পার্থক্য 0। এবার ক্ষমতা গুণক কি জানি, আমরা জানি যে ক্ষমতা গুণক সমান কস থিটা, তাহলে কস 0 ডিগ্রি অর্থাৎ 1। 31-এর যে অঙ্কটা রয়েছে, দুটো কেস দেওয়া রয়েছে। তো প্রথম ক্ষেত্রে বর্তনীতে শুধু আর রয়েছে, আর দ্বিতীয় ক্ষেত্রে আর আর এল রয়েছে,
আর এক্ষেত্রে এর মোট প্রতিরোধ বলে দেওয়া আছে জেড। তো আমি ধরে নিচ্ছি যে প্রথম ক্ষেত্রে প্রবাহ মাত্রা I1 আর দ্বিতীয় ক্ষেত্রে প্রবাহ মাত্রা I2, এগুলো কিন্তু আরএমএস প্রবাহ। তাহলে প্রথম ক্ষেত্রে ক্ষমতা কি হবে না, ক্ষমতা পি দেওয়া রয়েছে, তাহলে পি সমান I1 স্কোয়ার আর। আবার দ্বিতীয় ক্ষেত্রে ক্ষমতা কি হবে না, দ্বিতীয় ক্ষেত্রে ক্ষমতাটা পি প্রাইম ধরে নিচ্ছি, পি প্রাইম সমান I2 স্কোয়ার, জেড নয় কিন্তু I2 স্কোয়ার ইন্টু আর হবে, কারণ ক্ষমতা শুধুমাত্র আর এ ব্যয়িত হয়, এল কোনো ক্ষমতা ব্যয় করে না। যদি অনুপাত করে নেই পি প্রাইম বাই পি সমান, উভয় ক্ষেত্রে আর কেটে যাচ্ছে, তাহলে এটা I2 স্কোয়ার বাই I1 স্কোয়ার। এবার আই এর মানটা যদি বসিয়ে নেই, I2 মানে দ্বিতীয় ক্ষেত্রে প্রবাহ, I2 মানে দ্বিতীয় ক্ষেত্রে প্রবাহের মান কত না ভি আর এম এস বাই জেড হবে, তাহলে ভি আর এম এস বাই জেড। আর প্রথম ক্ষেত্রে প্রবাহ কত মানে I1 কত না ভি আর এম এস বাই আর। যদি এটা সরল করে নিই, ভি আর এম এস কেটে যাচ্ছে, কারণ উভয় ক্ষেত্রে একই উৎস ব্যবহার করছি, তাই উভয়ের ভি আর এম এস একই। তাহলে এটা হচ্ছে আর উপরে চলে যাচ্ছে আর বাই জেড এর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে বলতে পারি পি প্রাইম সমান অর্থাৎ এই অপশন ঠিক হচ্ছে। বর্তনীতে ব্যয়িত ক্ষমতা কত হবে? আচ্ছা, বর্তনীতে ব্যয়িত ক্ষমতা পি সমান হাফ ভি জিরো ভি নট আই নট কস থিটা। এখানে ভি নট মানে কত, ভি নট মানে এই 100, আবার আই নট মানে কত, আই নট মানে 100। আর থিটাটা কি, থিটাটা হচ্ছে কি দশা পার্থক্য, এখানে সাইন ওমেগা টি আর এখানে রয়েছে ওমেগা টি প্লাস পাই বাই 3, অর্থাৎ দশা পার্থক্য পাই বাই 3, তাহলে কস পাই বাই 3 মানে কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রির মান হয় 1/2, তাহলে এটা 50। তাহলে অপশন সি ঠিক হচ্ছে। এরপর 34-এর যে অঙ্কটা রয়েছে, বলা আছে যে একটি বর্তনীতে তড়িৎচালক বলের কম্পাঙ্ক যদি n হয়, তাহলে তার ক্ষমতা কম্পাঙ্কের উপর কিভাবে নির্ভর করবে। আচ্ছা, ধরে নিচ্ছি যে ভোল্টেজের সমীকরণ ভি নট সাইন ওমেগা টি, আর ওমেগা মানে 2πn, তাহলে 2πnt। এবার এখানে কি বের করতে হবে না, ক্ষমতা। তো তাৎক্ষণিক ক্ষমতা কি হয় না ভি আই, তাহলে ভি এর রাশিমালা লিখে নিচ্ছি ভি নট সাইন ওমেগা টি, আবার আই কি হয়, আই হয় আই নট সাইন ওমেগা টি প্লাস থিটা। থিটা কি না, থিটা হচ্ছে কি ভোল্টেজ আর প্রবাহের মধ্যে দশা পার্থক্য। এবার এই অংশটা, এটা একটা সূত্র, সাইন এ সাইন বি ধরে নাও। তো আমরা জানি যে সাইন এ সাইন বি সমান কি হয় না হাফ cos a minus b minus cos a plus b। তাহলে এক্ষেত্রে ওমেগা টি এ
আর ওমেগা টি প্লাস থিটা এটা বি ধরে নাও, তাহলে এটার মান হচ্ছে হাফ কস এ মাইনাস বি, অর্থাৎ ওমেগা টি মাইনাস থিটা, আর এ প্লাস বি মানে ওমেগা টি প্লাস থিটা। তাহলে এক্ষেত্রে যদি ওমেগা টি কেটে দেই, তাহলে কস মাইনাস থিটা মানে কস থিটা, কস 2 ওমেগা টি প্লাস থিটা। তাহলে যদি এটা গুণ করে নিই, হাফ ভি জিরো আই জিরো কস থিটা মাইনাস এক্ষেত্রে এটা একটা ধ্রুবক সংখ্যা, তো ওটাকে কিছু একটা ধরে নাও, কে ধরে নিচ্ছি, তো মাইনাস হাফ তাহলে এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে কম্পাঙ্ক কত হলো না, কম্পাঙ্ক হয়ে গেল কৌণিক কম্পাঙ্ক 2 মেগা, আর আগে ছিল ওমেগা, এখন কৌণিক কম্পাঙ্ক হয়ে গেছে 2 মেগা। তাহলে আগে কম্পাঙ্ক n থাকলে এখন কম্পাঙ্ক 2n হবে, অর্থাৎ কম্পাঙ্ক এক্ষেত্রে দ্বিগুণ হবে। 35 দাগের যে অঙ্কটা রয়েছে, 880 ভোল্ট পরিবর্তী ভোল্টেজকে 220 ভোল্টকে 880 ভোল্ট পরিবর্তী ভোল্টেজকে 220 ভোল্টে নামিয়ে আনার জন্য একটি আদর্শ ট্রান্সফরমার ব্যবহৃত হচ্ছে। এক্ষেত্রে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 4000 হলে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা কত? আচ্ছা, ট্রান্সফরমারের ক্ষেত্রে সেকেন্ডারির ভোল্টেজ আর প্রাইমারির ভোল্টেজ এদের অনুপাত সমান হয় সেকেন্ডারির পাক সংখ্যা বাই প্রাইমারির পাক সংখ্যা। তো এক্ষেত্রে সেকেন্ডারির ভোল্টেজ মানে গৌণ কুণ্ডলীর ভোল্টেজ 220 আর প্রাথমিক কুণ্ডলীর ভোল্টেজ 880। আচ্ছা, মুখ্য কুণ্ডলী মানে প্রাইমারির পাক সংখ্যা দেওয়া রয়েছে 4000, সেক্ষেত্রে সেকেন্ডারিটা বের করতে হবে। তাহলে 220-র 4 গুণ আবার 4 1000, তাহলে এখান থেকে ns সমান 1000, অর্থাৎ গৌণ কুণ্ডলী পাক সংখ্যা হবে 1000। 36-এর যে অঙ্কটা রয়েছে, এরপর 36-এর যে প্রশ্ন রয়েছে, একটি ট্রান্সফরমারে নিরেট মজ্জার পরিবর্তে বহুস্তরযুক্ত মজ্জা ব্যবহারের কারণ ঘূর্ণিপ্রবাহজনিত শক্তি ক্ষয় কমানো। এবার 37-এর দাগের যে অঙ্কটা রয়েছে, একটি ট্রান্সফরমারে প্রাথমিক ও গৌণ কুণ্ডলীর ভোল্টেজ প্রবাহ দেওয়া আছে, আর ট্রান্সফরমারটিকে আদর্শ না ধরা হলে ট্রান্সফরমারটির কর্মদক্ষতা কত? আমরা জানি যে ট্রান্সফরমারের কর্মদক্ষতা সমান আউটপুট ক্ষমতা বাই ইনপুট ক্ষমতা, 1:n। তাহলে ইনপুট থেকে আউটপুটে ক্ষমতা হস্তান্তরের অনুপাত কত হবে? আচ্ছা, আদর্শ ট্রান্সফরমারে কিন্তু ইনপুট ক্ষমতা যা হয় আউটপুট ক্ষমতা তা হয়, তাহলে এক্ষেত্রে আউটপুট ইনপুট এর ক্ষমতার অনুপাত হবে 1:1। এরপর 39-এর যে অঙ্কটা রয়েছে, একটি ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 500, অর্থাৎ এনপি 500, আবার গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা দেওয়া আছে 5000। মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ ভিপি কত? 20 ভোল্ট, আর 50 হার্টজে সরবরাহ। তাহলে গৌণ কুণ্ডলীর আউটপুট ভোল্টেজ কি হবে? আচ্ছা, এক্ষেত্রে মনে রাখবে যে গৌণ কুণ্ডলীর যে কম্পাঙ্কের কোনো চেঞ্জ হবে না, ইনপুট কম্পাঙ্ক যা থাকে আউটপুট কম্পাঙ্ক তা হবে।
তো আমি যদি সূত্র লাগিয়ে নিই যে ভিএস বাই ভিপি সমান এনএস বাই এনপি, তাহলে ভিএস বের করব। আচ্ছা, ভিপির মান দেওয়া রয়েছে 20, এনএস 5000, এনপি 500, তাহলে 500 এর 10 গুণ এটা, তাহলে ভিএস সমান 200 ভোল্ট। অর্থাৎ আউটপুট ভোল্টেজ হবে 200 ভোল্ট আর তার কম্পাঙ্ক তো একই থাকবে, 200 ভোল্ট 50 হার্জ।